নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে দুটো শিক্ষামূলক গল্প বলছি। একটা হলো, আমরা যে হীরা, মতি এগুলোকে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু প্রকৃত হীরা, প্রকৃত মতি সেটা জীবনে কোন জিনিসটাকে বোঝায়, আজকের গল্পের মধ্যে সেটাই হলো আমাদের শিক্ষা দেয়। একটা সাধু সে এক নদীর তীরে, সে কোনো কিছুই বলে না, লোকে সবাই তাকে পাগল ভাবে, এড়িয়ে সবাই চলে যায়, কেউ তার কথায় ধ্যান দেয় না। কিন্তু সে নদীর ধারে বসে একই কথা বলতে পারে, যা চাও তাই পাবে, যা চাও তাই পাবে, এই কথাই শুধু বলতে থাকে সাধু। তাই সাধুকে সবাই পাগল ভাবে, পাগল, একই কথা বারবার বলে যাচ্ছে, যা চাও তাই পাবে। কিন্তু কেউ তাকে প্রাধান্যও দেয় না, বা তার কথা শোনার মতো তার কাছে গিয়ে যে দুই দণ্ড দাঁড়াবে বা কি তাকে কিছু জিজ্ঞাসা করবো, কেউ করে না। সবাই ভাবে এটা পাগল, এর মতো নিয়ে এওড়ায় যাচ্ছে কথা। একদিন ওই পথ দিয়ে একটা যুবক যায়। সেই যুবক, সে তার কোনো কাজকর্ম সেরকম কিছুই নেই। এদিকে তার জীবনে ইচ্ছা বড় ব্যবসায়ী হওয়ার, কিন্তু তার জন্য তার কিন্তু সেরকম অর্থ, টাকা পয়সা কোনো কিছু নেই। জীবনে যা করবে তার নিজের পরিশ্রমের দ্বারায় এবং নিজের সব কিছুর দ্বারাই তার করতে হবে। তাকে তুলে ধরার মতন যে অর্থ দিয়ে দিয়ে সেরকম কিছু নেই। তাই যুবক সে হতাশ। কিন্তু সেই যুবক যখন ওই নদীর পাশ দিয়ে সে রাস্তাতে যাচ্ছে, তখন দেখে সেই একজন সাধু, সে তখনও ওই কথাই বলে যাচ্ছে, যা চাইবে তাই পাইবে। যুবক মনে মনে ভাবে, দেখি তো সাধু এটা কি বলে, যা চাইবো তাই পাইব, যা চাবো তাই পাবো, এটা কি করে সম্ভব? জীবনের তো কত কিছুই চাহিদা, কিন্তু সব যেটা চাই সেটা কি আমরা পাই? তাই এই সাধু কি বলে যাচ্ছে? যুবক ধীরে ধীরে পা ফেলে সেই সাধুর কাছে যায়। সাধু বাবা, আপনি যে বলে যাচ্ছেন যা চাইবে তাই পাইবে, তাই জীবনে যেটা চাই সেটা পাবো, আপনি সেটা দিতে পারবেন? সাধু বলে, হ্যাঁ, কেন দিতে পারবো না, আমি দিতে পারবো। তুমি আগে তোমার কি চাহিদা তুমি সেটা বলো। তখন সেই যুবক বলে, আমি একজন বড় ব্যবসায়ী হতে চাই, বড় ব্যবসায়ী। তখন সাধু বলে, হ্যাঁ, তুমি সেটাই পাবে। আমি তোমাকে একটা হীরা আর একটা মতি দেব। সেই হীরাটার থেকে এমন এক হীরা, যেই হীরার থেকে তুমি যত চাইবে তত হীরা তৈরি করতে পারবে। আর একটা মতি দেব, সেই মতিও এমন মতি, এত মূল্যবান মতি, যেই মতির থেকে তুমি যত ইচ্ছা মতি তৈরি করতে পারবে। তোমার ইচ্ছা যতটা ততটা তুমি তৈরি করতে পারবে। আমি তোমাকে একটা হিরে একটা মতিই দেব। যুবক তখন বলে, ঠিক আছে সাধু বাবা, আমাকে তাহলে দিন। সাধু কী করে, নিজের হাতটা যুবকের এক হাত সে চেপে ধরে, মুঠ করে চেপে ধরে বলে, এই নাও, তোমাকে আমি মতি দিলাম, তোমাকে আমি মতি দিলাম। কিন্তু যুবক দেখে কোথায় মতি, খালি হাত তো। তারপর আর একটা হাত যুবকের মুঠ করে শক্ত করে ধরে বলে, এই নাও, তোমাকে আমি একটা হীরা দিলাম, যেই হীরা এতটাই মূল্যবান যে তুমি এই হীরার থেকে যত ইচ্ছা হীরা তৈরি করতে পারবে। যুবক দেখে দুটো হাতই খালি, অথচ সাধু দুটো হাতই শক্ত করে ধরে আছে মুঠ করে। বলে, তোমাকে যে মতি দিলাম এটা হলো সময়, যে সময়কে মতি মতনই সময়ের মূল্য। এই সময়কে যদি তুমি নষ্ট না করো,
এক মুহূর্ত সময় যদি তুমি না নষ্ট করো, তোমার জীবনের সেই সময়কে কাজে লাগাও, তাহলে এই একটা এই সময় মতি যেটা আমি দিলাম তোমাকে, সেটাই তোমার জীবনে অনেক মতি হয়ে তোমার কাছে আসবে। আর তোমাকে যে আমি একটা হীরা দিলাম, এটা হলো ধৈর্য। এই ধৈর্য যদি তোমার জীবনে থাকে, তুমি তাহলে এই হীরার থেকে অনেক হীরা তৈরি করতে পারবে। যুবক তখন বুঝতে পারে যে হীরামতি আসল ওই সাধু বাবার হীরা হলো না তার ধৈর্য, আর হলো মতি হলো সময়। তাই জীবনে সময় আর ধৈর্য, সময় যদি নষ্ট না করি আর ধৈর্য যদি রাখি, জীবনে যদি ধৈর্য থাকে, তাহলে এই দুটোই আমার জীবনে অনেক একটা হীরাই অনেক হীরা হয়ে যাবে। যুবক বুঝতে পারে যে তখন সাধু বাবা বলে, তুমি এই হীরে আর মতি এটা নিয়েই তুমি দেখো তুমি কত হীরা, একটা হীরা যে তোমার হাতে তুলে দিলাম, সেই হীরাই কতগুলো হীরা তুমি তৈরি করতে পারবে। এই বলে তখন ওই ওই যুবক সে বুঝতে পারে যে সাধু বাবার আসল কথাটা কি, যে হীরা সময় আর ধৈর্য, জীবনে এই দুটো খুব প্রয়োজন। এই দুটো যার মধ্যে আছে, আর যে নাকি সময় নষ্ট না করে আর যার ভিতরে ধৈর্য আছে, সেই একমাত্র লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই যুবক সেই দিনই সে কী করে, একটা হীরা ব্যবসায়ের দোকানে ঢুকে। হীরা ব্যবসায়ের দোকানে ঢুকে সেখানে হীরা ওই বড় ব্যবসায়ী তার দোকানে ঢুকে এবং ধৈর্য সহকারে সেই দোকানে কাজ করে। নিজের সময়কে সে মূল্য দেয়, সময়কে মূল্য দেয়, যে সময় যে কতটা মূল্য, সেই জ্ঞান যখন কারো মধ্যে চলে আসে আর ধৈর্য যদি কারো মধ্যে থাকে, তাই এই ধৈর্য আর সময়ের মূল্য দিয়ে সেই হীরার দোকানে সেই যুবক কাজ করে। কিন্তু কাজ করতে করতে তার ধৈর্যের মানে ধরে কাজ করতে করতে সেই যুবকই একদিন হীরা ব্যবসায়ী হয়ে যায়। তাই ওই জীবনের সময় আর হলো যে ধৈর্য, এই দুটো যদি থাকে, তাহলে জীবনে যেই লক্ষ্য থাকে সেই লক্ষ্য পূরণ একমাত্র তাতেই করা যায়। জীবনের লক্ষ্য পূরণ করার জন্য সময়কে নষ্ট করা চলবে না, আর ধৈর্য জীবনে রাখতে হবে। ধৈর্য হারা হলে কোনো দিন সে লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই ধৈর্য জীবনে রাখতে হবে। তাই যুবক ওই ধৈর্য আর ধৈর্য আর সময়কে মূল্য দিয়ে সেই যুবক একদিন বড় হীরা ব্যবসায়ী হয়ে যায়। আজকে আমার দ্বিতীয় গল্পটি হলো, এটাও একটা শিক্ষামূলক গল্প, যে একজন চোর, তার পরিশ্রম করতে ভালো লাগতো না, যে চাষবাস করলে অনেক পরিশ্রম, কোনো দোকানে কাজ করলে অনেক পরিশ্রম, তাই তার পরিশ্রম করতে ভালো লাগে না। সে সারাদিন শুয়ে থাকে, রাতের বেলায় দুই একটা বাড়িতে যা পায় একটু ছোটোখাটো চুরি করে তার পরিবার চালায় কোনো রকমে। এখন সেই চোর 7 দিন ধরে সে আর চুরি করতেই পারে না। প্রতিদিন চুরি করার জন্য রাতের বেলায় একটু বেরোয়, কিন্তু চোর খুব অলস্য, তার কাজ করতে ভালো লাগে না। যাই হোক, তার পরিবারের মানে তাগিদায় সে রাতের বেলায় একটু বেরোয়, চেষ্টা করে, কিন্তু 7 দিন ধরে সে আর চুরিই করতে পারে না। চোরটা তখন যেদিনকে সে চুরি করতে পারে না, সে কী করে, একটা গাছতলায় চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকে। তো এইভাবে 7 দিন 7 রাত সে বেরোয়, কিন্তু কারো বাড়িতেই সে চুরি করতে পারে না। সে গাছতলায় বসে থাকে। গাছতলায় বসে বসে সে চিন্তা করছে যে আমার পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। আমি চুরি করছি, লোকের বাড়ির চুরি করি, এটা তো ভালো কাজ না, এটা তো খারাপ কর্ম। তাই পাপের ঘড়া আমার পূর্ণ হয়ে গেছে, আমার দ্বারা আর চুরিও হবে না।
তাই আমার বেঁচে থেকে লাভ নেই, আমি ওই পুকুরের জলে ডুবে আমি আমার প্রাণ দিয়ে দেব। এটা সে চিন্তা করে। চিন্তা করতে করতে সে ভাবে যে মৃত্যু যেরকম, মৃত্যুর আগে প্রত্যেকেই তার একটা ইচ্ছা পূরণ করে। তাই আমি যদি দুটো রুটি খেতে পারতাম ভালো হতো, এটাই আমার মানে অন্তিম ইচ্ছা। চোর এই ভেবে ওই দু একটা বাড়ির থেকে দুটো রুটি সে জোগাড় করে সেই রুটি দুটো রেখে দেয়। চোর আস্তে আস্তে ওই পুকুরের দিকে রওনা হয়। কিছুটা যেতেই প্রচণ্ড তার খিদা পেয়ে যায়। এতটা খিদা পায়, সে ভাবে যে আচ্ছা রুটি দুটো তো আছেই, তাহলে একটাই গাছতলায় বসে রুটি দুটোই খাই। আমি তো পুকুরে জলে ডুব দিয়ে আমি তো মরবই, তার আগে রুটিটা খেয়েই নিই। এই বলে গাছতলায় বসে বসে চোর বেশ সুন্দর রুটি দুটো খায়। রুটি খেয়ে যেই তার পেটটা ভরে গেছে, চোখে তার খুব ঘুম এসে গেছে। একেই আলস্য মানুষের ঘুম সবসময় বেশি। তাই তার ঘুম পেয়ে যায়, ভাবে মরবই তো, তার আগে না একটু ঘুমিয়েই নেই ভালো করে। সে গাছতলার মধ্যে শুয়ে পড়ে। গাছতলায় শুয়ে সে গভীর ঘুম দেয়। কিন্তু গভীর কিছুক্ষণ ঘুমাতে বেশ কয়েক ঘন্টা ঘুমানো পরেই গাছের উপরে কাকগুলো খুব চিৎকার করতে থাকে। একদল কাক ওই গাছের উপরে বসে তারা কা কা করতে থাকে। চোরের ঘুম ভেঙে যায়। চোর মনে মনে ভাবে, উপরের দিকে তাকিয়ে দেখে ও কাক। আসলে এই কাকগুলো আমাকে খাওয়ার জন্য এরা অপেক্ষা করছে, আমাকে ঘুমাতে দিল না। এরা চাচ্ছে আমি কত তাড়াতাড়ি মরবো, তারপরে আমার দেহটাকে খুঁটরে খুঁটরে খাবে। টুকরে টুকরে যখন খাবে, আর এই খাওয়ার জন্যই এরা আমাকে ঘুমাতে দিল না, কা কা করছে। যাক, ঘুম যেরকম ভেঙেই গেছে, পুকুরের দিকে একটু এগোই, পুকুরের জলে ডুব দিয়ে মরব, এই বলে চোর আস্তে আস্তে যাচ্ছে পুকুরের দিকে। পুকুরের দিকে যেতে যেতে পুকুরের সামনে যেই যায়, তখন চোর দেখে যে একটা সুন্দর বড় মাছ সে ছটফট করছে পুকুরের পাড়ে। জলের থেকে কোনোভাবে সে উঠে গেছে, পাড়ে উঠেছে, আর সে জল থেকে বাইরে বলে সে ছটফট করছে। কিছুক্ষণ থাকলেই তার মৃত্যু হয়ে যাবে। চোর তখন ভাবে যে মাছটাকে যদি আমি জলে ফেলে দিই তাহলে এর প্রাণ বেঁচে যায়। এই ভেবে চোর মনে মনে ভাবে যে এক্ষুনি তো আমি মরব, জীবনে তো কোনো দিন ভালো কাজ করিনি, চুরি করা তো ভালো কাজ না, তাই জীবনে তো কোনো দিন ভালো কাজ করিনি, তাই মৃত্যুর আগে যদি আমি মাছের একটা প্রাণ বাঁচিয়ে দিই, যমলোকের কাছে গিয়ে যমকে বলতে পারবো যে জীবনে আমি একটা ভালো কাজ করছি, একটা মাছের প্রাণ বাঁচিয়েছি, সেটা আমি বলতে পারবো। এই ভেবে সে কী করে, ওই মাছটাকে তুলে ওই পুকুরের জলের মধ্যে দিয়ে দেয়। আর যেই পুকুরের জলের মধ্যে মাছটা পড়ে, অমনি একটা জলপরি হয়ে যায় মাছটা। জলপরি হয়ে ওই চোরকে বলে, তুমি আমার প্রাণ বাঁচালে, তুমি যদি আমাকে না বাঁচাতে, এখন জলে না ফেলতে, আমার একটু পরেই আমার মৃত্যু হয়ে যেত। তাই এত উপকার, এত ভালো কাজ তুমি করেছো, তুমি কি চাও, আমি তোমাকে কিছু দেব, তুমি বলো তুমি কি চাও। চোর তখন মনে মনে ভাবে যে ভালোই হলো, তাহলে আমি চেয়ে নিই। চোর বলে যে আমাকে তুমি কিছু টাকা পয়সা এমন দেবে যাতে আমার কোনো কিছু করতে না হয় এবং আমার পরিবার সহকারে আমরা যাতে চলতে পারি, তুমি সেরকম টাকা পয়সা আমাকে দাও। কিন্তু পরী তখন বলে যে ঠিক আছে, তোমাকে আমি এমন জিনিস দেব, তোমার পরিবার
সুন্দরভাবে চলবে। চোর বলে, দেখো আমি এতদিন চুরি করেছি, আর এই কিছুদিন হলো আমি কিছুতেই কিছু চুরিই করতে পারছি না, তাই আমি মরার জন্য এই পুকুরে এসেছি। কারণ আমি পরিবার চালাতে পারছি না, আর আমি চুরিও করতে পারছি না, তাই আমি মরার জন্য এই পুকুরে এসেছি। আমি এই পুকুরে ডুব দিয়ে মরব। তাই তুমি যদি আমাকে কিছু অর্থ দাও, তাহলে আর আমি আর চুরি করতেও চাই না, যাতে আমাদের পরিবার চলে যায়, সেই রকম একটা ব্যবস্থা করো। তখন ওই জলপরি বলে যে ঠিক আছে, তোমাকে আমি এমন একটা ব্যবস্থা করে দিচ্ছি যেটাতে তোমার পরিবার চলবে এবং তোমাকেও মরতে হবে না। বলে বেশ ভালো। তখন জলপরি কী করে, একটা কোদাল তার হাতে দেয়, একটা ঝুড়ি দেয়। বলে এই কোদাল তুমি যত চালাবে ততই তোমার অর্থ, পয়সা, টাকা পয়সা তোমার বেশি হবে, তুমি যত চালাবে। আর তুমি যদি এটা না চালাও, তাহলে কিন্তু তোমার পরিবার আর তোমার এই টাকা পয়সা আসবে না। তাই তুমি যত কোদাল চালাবে ততই তোমার অর্থ আসবে, তোমার আর পরিবার চালাতে কোনো অসুবিধা হবে না, চুরিও করতে হবে না। এই বলে চোরকে ঝুড়ি আর কোদাল দেয়। আর তোমার যে জমি আছে, সেই জমিতে খেতে তুমি এই কোদাল যত চালাবে ততই তোমার পয়সা হবে। এই বলে জলপরি জলের মধ্যে সে ঢুকে যায়। এখন চোর কোদাল আর ঝুড়ি নিয়ে সে ভাবে যে দেখি কোদাল চালায় কত পয়সা হয়। জলপরি বলল, সে বাড়ির দিকে চলে আসে। সে চোরের প্রাণ ওই জলপরি বাঁচিয়ে দেয়। কোদাল আর ঝুড়ি নিয়ে চোর কী করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তার পরিবারদেরকে সমস্ত কথা বলে সেই পাশে যে জমি ছিল সেই জমিতে ওই চোর কোদাল চালাতে থাকে। কোদাল চালাতে চালাতে মাটি নরম হয়ে যায়, সেখানে বীজ বনে এবং অনেক ফসল, সুন্দর ফসল হয়। আর সেই ফসল ওই চোর আর চোরের যে স্ত্রী, তারা দুজন মিলে হাটে নিয়ে গিয়ে সেগুলোকে বিক্রি করে। চোরের আর চুরি করতে হয় না এবং তার পরিবারে টাকা পয়সা, অনেক কিছু তাদের টাকা পয়সা আসতে থাকে এবং পরিবার খুব ভালোভাবে চলতে থাকে। চলেও তাদের কিছু টাকা পয়সা জমতে থাকে। তখন ওই চোর, সে, কারণ জলপরি বলছিল তুমি যত কোদাল চালাবে ততই তোমার অর্থ হবে, আর চোরের সেটা করতে করতে চোর ওই কোদাল চালাতে চালাতেই তার অভ্যাস হয়ে যায় এবং সে ওই ক্ষেতে ফসল বোনে এবং সেই ফসল তারা দুজন মিলে হাটে বিক্রি করে তাদের সুন্দর পরিবার চলে। তাই অলস যদি পরিশ্রম না করা যায়, তাহলে জীবনে কোনো দিন ওই পরিবার চালানোই হোক আর যে কোনো কিছুতে জীবনের সফলতা কোনো দিন পাওয়া যায় না। চুরি জীবিকা করে কোনো দিন কেউ চিরদিন তার পরিবারকে চালাতে পারে না। এগুলা চুরি করা, এটা তো পাপ কাজ, চুরি করা তো ভালো কর্ম না। তাই জীবনে পরিশ্রম করাটা খুবই দরকার। আর যদি কেউ জীবনে পরিশ্রম করে, তাহলে তার জীবনে সফলতা আসবেই। বিনা পরিশ্রমে কোনো দিন জীবনে সফলতা হয় না। বিনা পরিশ্রমে মানুষকে মৃত্যুর দিকেই ঠেলে দেয়। মানুষ হতাশা হয়ে এবং সমস্ত কিছুর থেকে যখন পরিবার চালাতে পারছে না, অভাব অনটন সব কিছুর মধ্যে দিয়ে থাকতে থাকতে মানুষকে মৃত্যুর দিকেই ঠেলে দেয়। তাই পরিশ্রম জীবনের করাটা খুবই দরকার। আর যদি কেউ পরিশ্রম করে, সেই পরিশ্রম কোনো দিনই বৃথা যায় না, সেই পরিশ্রম সফলতা তাকে এনেই দেয়। তাই এই গল্পের থেকে আমরা এটাই শিক্ষা পেলাম, জীবনে পরিশ্রম করলেই সফলতা আসে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।